হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দিস চ্যানেল দ্যাট ইজ জিওগ্রাফি এডুকেশন। আজকে আমি তোমাদের সাথে ক্লাস 10-এর যারা আপকামিং মাধ্যমিক দেবে 2024-এ তাদের জন্য নিয়ে চলে এসেছি আর একটা ভিডিও, যেটা পার্ট 1 আমি আগে দিয়েছিলাম, অলরেডি আপলোড করা হয়ে গেছে। যারা তোমরা দেখোনি তারা গিয়ে তাড়াতাড়ি দেখে নাও, আর আমি লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকেও তোমরা দেখে নিতে পারবে খুব সহজেই। আর আজকে পার্ট 2 নিয়ে চলে এসেছি। এরকম অনেক পার্ট আসবে, পরপর এই কোয়েশ্চেনগুলো সলভ করো। আজকে শর্ট কোয়েশ্চেন নিয়ে এসেছি, এরকম অনেক কোয়েশ্চেন থাকবে, 2 মার্কস 3 মার্কস। আমি প্রত্যেক দিন একটা সেট করে আমি কোয়েশ্চেন আলোচনা করব, এবং এই সেটগুলো তোমরা খুব ভালোভাবে প্র্যাকটিস করো। এর মধ্যে থেকেই কিন্তু আসার চান্স সব থেকে বেশি। বই তো তোমাদের পড়তেই হবে অবশ্যই ভালো করে, কিন্তু এমন অনেক কোয়েশ্চেন আছে যেগুলো খুব খুঁটিয়ে খুঁটিয়ে পড়তে হয়, হয়তো তোমরা মিস করে গেছো, তো সেইগুলো এখান থেকে সহজেই পেয়ে যাবে। কিংবা এটাও বুঝতে পারবে যে কোয়েশ্চেন প্যাটার্ন কীরকম হবে, কিভাবে কি পড়তে হবে, ইচ অ্যান্ড এভরিথিং তোমরা এই ভিডিও থেকে বুঝতে পারবে। এবং এই কোয়েশ্চেনগুলো ভালো করে পড়ো, এগুলো থেকে পরীক্ষায় আসার চান্স খুবই বেশি। তাহলে চলো শুরু করা যাক। ফার্স্ট কোয়েশ্চেন, এখানে আমি বিভিন্ন রকম প্যাটার্নে কোয়েশ্চেনগুলো তৈরি করেছি বা লিখেছি। শুদ্ধ অশুদ্ধ আছে, তারপর শূন্যস্থান পূরণ আছে, এবং এক কথায় প্রশ্ন উত্তর আছে, যেরকম টেস্ট পেপারে দেওয়া থাকে। অ্যাকচুয়ালি এটা আমি টেস্ট পেপারই সলভ করাচ্ছি, যাতে তোমাদের আলাদা করে টেস্ট পেপারটা পড়তে না হয়। এই ভিডিওটা যদি দেখো তাহলে তোমরা কোয়েশ্চেন আনসার দুটোই একসাথে পেয়ে যাচ্ছ। প্রথমে বলছে, নিচের বাক্যগুলি শুদ্ধ হলে পাশে সু, তালবস্যয় হস্যু সু, এবং অশুদ্ধ হলে অ লেখো। অর্থাৎ যে প্রশ্নগুলো ঠিক ঠিক আছে, যে প্রশ্নগুলো মানে যে লাইনগুলো দেখে তোমাদের যে সেন্টেন্সগুলো দেখে মনে হচ্ছে ঠিক, তার পাশে লিখতে হবে সু, এবং যেগুলোর পাশে মানে যেই লাইনগুলো ঠিক নয়, যে স্টেটমেন্টগুলো ভুল, তার পাশে লিখতে হবে অ। এখানে অনেক সময় দেওয়া থাকে যে ঠিক বা ভুল লেখো, সঠিক কি সঠিক নয় তা লেখো, এরকম দেওয়া থাকে। তো যদি শুদ্ধ অশুদ্ধ এরকমভাবে দেওয়া থাকে, তাহলে তোমরা শুদ্ধ অশুদ্ধ এইভাবে লিখবে না। শুদ্ধ পাশে হলে সু, এই যে এই কোডটা দিতে হবে, বা অশুদ্ধ পাশে হলে অ, এই কোডটা দিতে হবে, এইভাবে লিখতে হবে, আমি যেভাবে লিখেছি। তো ফার্স্ট কোয়েশ্চেন কি বলেছে? বলছে, মহাদেশীয় হিমবাহে বার্গ শৃঙ্গ দেখা যায়। মহাদেশীয় হিমবাহে বার্গ শৃঙ্গ দেখা যায়, এটা কি ঠিক না ভুল? এটার আনসার হবে সু, অর্থাৎ শুদ্ধ। তাহলে প্রথম আনসার কি বলছে? মহাদেশীয় হিমবাহে বার্গ শৃঙ্গ দেখা যায়, এর আনসার হবে সু বা শুদ্ধ। নেক্সট বলছে, লানিনার প্রভাবে প্রশান্ত মহাসাগরের পূর্ব উপকূলে খরার সৃষ্টি হয়, এটা শুদ্ধ না অশুদ্ধ? এর আনসার হবে অশুদ্ধ, অর্থাৎ অ। তার কারণ লানিনার প্রভাবে পূর্ব উপকূলে প্রশান্ত মহাসাগরের পূর্ব উপকূলে খরার সৃষ্টি হয়, এটা ঠিক, কিন্তু সেটা লানিনার প্রভাবে নয়, এল নিনোর প্রভাবে। ঠিক আছে, আর লানিনোর প্রভাবে বন্যা সৃষ্টি হয়, তাই এটা অশুদ্ধ। নেক্সট কোয়েশ্চেন কি না, অমাবস্যায় সমুদ্রের জল বাড়ে কিন্তু পূর্ণিমায় সমুদ্রের জলতল একদম কমে যায়, এটাও অশুদ্ধ। এরকম কিছু হয় না, অমাবস্যায় জল বাড়বে আর পূর্ণিমায় কমে যাবে, এরকম কিছুই হয় না, তো এটা ভুল। কোয়েশ্চেন নাম্বার 4, ঋতুভেদে যে বায়ু প্রবাহিত হয় পশ্চিমবঙ্গে তার নাম কালবৈশাখী, এটা একদম ঠিক বা শুদ্ধ, তাই এর আনসার হবে সু। তার কারণ পশ্চিমবঙ্গে দেখতেই পাও বিকেলের দিকে প্রতিদিনই প্রায় কালবৈশাখী হয়, এখন যদিও বা হচ্ছে না, খুবই গরম, কিন্তু হয়, এটা আমরা ছোটোবেলা থেকে তাই দেখে আসছি। কোয়েশ্চেন নাম্বার 5, বাবলা একটি জেরোফাইট উদ্ভিদ হিসেবে চিহ্নিত হয়। জেরোফাইট উদ্ভিদ কি? যেগুলো মরু অঞ্চলে যেসব উদ্ভিদ দেখতে পাওয়া যায়, যাদের জল ধারণ ক্ষমতা অনেক বেশি, তাদের আমরা জেরোফাইট উদ্ভিদ বলি। এরকম আরও উদ্ভিদের উদাহরণ ক্যাকটাস, ফণিমনসা, তো এর মধ্যে বাবলাও একটি উদাহরণ। তাই জেরোফাইট একটি উদ্ভিদ, কি উদ্ভিদ? বাবলা একটি জেরোফাইট উদ্ভিদ, তো এটাও এর আনসারও হবে শুদ্ধ। নেক্সট বলছে, বেঙ্গালুরুকে দক্ষিণ ভারতের ম্যানচেস্টার বলে, এটা পুরোপুরি ভুল। বেঙ্গালুরুকে বলে না, বলা হয় কোয়েম্বাটুরকে, দক্ষিণ ভারতের ম্যানচেস্টার। কোয়েশ্চেন নাম্বার 7, দূর সংবেদন ব্যবস্থায় সবসময় সেন্সরের কাজ প্রধান, এটা একেবারে ঠিক, শুদ্ধ। তার কারণ দূর সংবেদন কথাটা যদি ইংলিশে আমরা বলি হবে রিমোট সেন্সিং। এই সেন্স কথাটা বা
এইটা মানে সেন্সিং কথাটা সেন্সার থেকেই আসে, তাহলে সেন্সার ছাড়া কিন্তু রিমোট সেন্সিং প্রসেসটা হওয়া সম্ভবই না, ইম্পসিবল। তাই জন্য এইটা একদমই ঠিক, এই স্টেটমেন্টটা শুদ্ধ। নেক্সট আসছি শূন্যস্থান পূরণ করো। কোয়েশ্চেন নাম্বার 1, শিলাময় মরুভূমির অন্য নাম হামাদা। তাহলে হামাদা কি না, শিলাময় একটি মরুভূমি। শিলাময় মরুভূমির অন্য নাম ড্যাশ, এর আনসার হবে হামাদা। কোয়েশ্চেন নাম্বার 2, নাতিশীতোষ্ণ মণ্ডলের গড় উষ্ণতা 0 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 18 ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে হয়। নাতিশীতোষ্ণ মণ্ডলের গড় উষ্ণতা 0 ডিগ্রি থেকে ড্যাশ এর মধ্যে হয়, অর্থাৎ 18 ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে হয়। নাতিশীতোষ্ণ মণ্ডলে কিন্তু খুব একটা গরম থাকে না, শীতও যে খুব মানে শীতকালটাই মোটামুটি থাকে, কিন্তু গরমটা খুবই কম থাকে এবং মাঝে মাঝে ঘূর্ণিঝড়ও হয়। তো এখানে উষ্ণতা অবশ্যই কম হবে, গড় উষ্ণতা 18 ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে থাকে। কোয়েশ্চেন নাম্বার 3, উষ্ণ ড্যাশ স্রোতের প্রভাবে শীতকালে জাপান উপকূল উষ্ণ থাকে, এর আনসার হবে কুরেশীয়। উষ্ণ কুরোশীয় স্রোতের প্রভাবে শীতকালে জাপান উপকূল উষ্ণ থাকে। কোয়েশ্চেন নাম্বার 4, রেডিয়াম এক ধরনের ড্যাশ বজ্র। রেডিয়াম এক ধরনের বিষাক্ত বর্জ্য, ঠিক আছে, এটা বজ্র ব্যবস্থাপনার চ্যাপ্টারে পেয়ে যাবে। তো রেডিয়াম এক ধরনের বিষাক্ত বজ্র। কোয়েশ্চেন নাম্বার 5, বিন্ধ্য ও সাতপুরা পর্বতের মাঝে রয়েছে ড্যাশ উপত্যকা। বিন্ধ্য ও সাতপুরা পর্বতের মাঝে রয়েছে নর্মদা উপত্যকা। এগুলো বেসিক্যালি মুখস্থ করার জিনিস, যেগুলো মুখস্থ করার জিনিস সেগুলো মুখস্থ করতেই হবে অবশ্যই, কিন্তু যেগুলো একটু কনসেপচুয়াল সেগুলো আমি মুখে মুখে তোমাদের বুঝিয়ে দিচ্ছি, কিন্তু মুখস্থ করারগুলো তোমাদের মুখস্থ করতেই হবে। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 6, ভারতের দীর্ঘতম উপনদী হলো ড্যাশ। ভারতের দীর্ঘতম উপনদী হলো যমুনা। তাহলে ভারতের দীর্ঘতম উপনদী কি না, যমুনা। কোয়েশ্চেন নাম্বার 7, উত্তর ভারতের নতুন পলিমাটিকে ড্যাশ বলা হয়। উত্তর ভারতের নতুন পলিমাটিকে খাদার বলা হয়। এখানে আরেকটাও নাম আছে, সেটা হলো ভাঙর। ভাঙরটা বলা হয় কি না, পুরনো পলিমাটিকে। এই পুরনো পলিমাটি কিন্তু অনেকাংশে উর্বর হয়, নতুন পলিমাটি অনুর্বর হয়, এটা এর পার্থক্য। এবং নতুন পলিমাটিকে আমরা খাদার বলি এবং প্রাচীন যেটা পুরনো পলিমাটি সেটাকে আমরা বলি ভাঙর। এই কোয়েশ্চেন দুটো অনেক সময় আসে মাধ্যমিক পরীক্ষা, তাই এই দুটো ভীষণ ইম্পর্ট্যান্ট। তো যে একটা জেনে রাখলে তোমরা অপরটাও জেনে রাখবে, এইভাবে শর্ট কোয়েশ্চেনগুলো পড়বে, তাহলে কি হবে, তোমাদের অনেকটা তাড়াতাড়ি মুখস্থ হয়ে যাবে বা বুঝতে সুবিধা হবে। বারবার যদি এইভাবে তোমরা প্র্যাকটিস করো, জিনিসটা মনে রাখতে এবং পড়তে বা মুখস্থ করতে সুবিধা হয়। নেক্সট বলছে একটি বা দুটি শব্দে উত্তর দাও। এখানে দেখো আমি শুধু আনসারগুলো কিন্তু লিখেছি, তোমরা এভাবে লিখবে না, তোমরা পুরো কথায় আনসারটা লিখবে যাতে কোনো প্রবলেম না হয়, তাই জন্য আমি এখানে এক কথায় লিখেছি। তোমরা পুরো কথায় আনসারটা লিখবে, আমি পুরো কথাতেই বলে শোনাবো, সেটা শোনো তাহলে বুঝতে পারবে। কোয়েশ্চেন নাম্বার 1, জমাটবদ্ধ তুষারকে কি বলা হয়? জমাটবদ্ধ তুষার কণাকে ফার্ন বলা হয়। তাহলে কি বলছে না, এটাও আসতে পারে ফার্ন কি, তখন বলতে হবে জমাটবদ্ধ তুষার কণাকে ফার্ন বলা হয়। কোয়েশ্চেন নাম্বার 2, কোন যন্ত্রের সাহায্যে বায়ুর গতিবেগ পরিমাপ করা হয়? এর আনসার হবে অ্যানিমোমিটার। অ্যানিমোমিটার যন্ত্রের সাহায্যে বায়ুর গতিবেগ পরিমাপ করা হয়। এরকম বায়ুর চাপ, বায়ুর দিক, বিভিন্ন যন্ত্র আছে যা দিয়ে বায়ুর বিভিন্ন জিনিস পরিমাপ করা সম্ভব হয়, সেইগুলো একটু পড়ে নেবে, বইতে আছে চ্যাপ্টারে, ওগুলো একটু ভালো করে দেখবে। এই যন্ত্রগুলো সম্পর্কে শর্ট কোয়েশ্চেন আসার চান্স খুব বেশি থাকে। কোয়েশ্চেন নাম্বার 3, জোয়ার ভাটার প্রধান কারণ কি? এখানে যে কোনো একটি কারণ লিখলেই হতো, কিন্তু আমি দুটোই লিখে দিয়েছি, যেটা মনে থাকবে সেই একটাই লিখবে, কারণ এটা 1 নম্বরের প্রশ্ন। জোয়ার ভাটার তার প্রধান কারণ হলো চাঁদ ও সূর্যের মহাকর্ষ শক্তির প্রভাব, কিংবা এটাও লিখতে পারো যে জোয়ার ভাটার প্রধান কারণ হলো পৃথিবীর কেন্দ্রাতিক শক্তি। ঠিক আছে, চাঁদ ও সূর্য পরস্পরকে আকর্ষণ করে এবং তাদের মাঝেই পৃথিবী থাকে, তো এর প্রভাবে জোয়ার ভাটা হয়। এবং এই কারণেও হয় যে পৃথিবী সব কিছুকে নিজের দিকে আকর্ষণ করে বা কেন্দ্রাতিক শক্তি, তার জন্য জোয়ার ভাটা হয়। তাই দুটোর মধ্যে যে কোনো একটা কারণ তোমরা লিখবে। কোয়েশ্চেন নাম্বার 4, একটি পারদ ঘটিত বজ্রের নাম করো।
পারদ ঘটিত বজ্র কি আমরা সাধারণত সবসময় পারদ যেটাতে দেখতে পাই সেটা হলো থার্মোমিটার। থার্মোমিটারে আমরা সবসময় পারদ দেখতে পাই, মানে কাছে একদম পারদ দেখার সহজলভ্য যে জিনিসটা আছে সেটা হলো থার্মোমিটার। তো থার্মোমিটারের ভাঙা অংশ যদি পড়ে থাকে তাহলে এই পারদ ঘটিত বজ্রটা আসার সম্ভাবনা বেশি। তাই এখানে আনসার হবে থার্মোমিটারের ভাঙা অংশ হলো পারদ ঘটিত একটি বজ্রের নাম। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 5, মরু মৃত্তিকার আর এক নাম কি? মরু মৃত্তিকার আর এক নাম হলো সিরোজেম। তাহলে মরু মৃত্তিকাকে সিরোজেম মৃত্তিকাও বলা হয়ে থাকে। কোয়েশ্চেন নাম্বার 6, ভারতের একটি সংযোজন ভিত্তিক শিল্পের উদাহরণ দাও। ভারতের একটি সংযোজন ভিত্তিক শিল্পের উদাহরণ দাও। এর আনসার হবে অটোমোবাইল শিল্প। তার আগে জানতে হবে যে সংযোজন ভিত্তিক শিল্পটা কি। সংযোজন ভিত্তিক শিল্প হলো, ধরো আমরা কম্পিউটার তৈরি করব বা কম্পিউটারের একটা ফ্যাক্টরি আছে, তো কম্পিউটারের ফ্যাক্টরিটা তৈরি মানে কম্পিউটার তৈরি করতে গেলে সেই ফ্যাক্টরিতে বা সেই শোরুমে কম্পিউটার তৈরি করতে গেলে যেটা দরকার সেটা হলো কম্পিউটারের বিভিন্ন পার্টস দরকার। সেই পার্টসগুলো কোথাও না কোথাও তৈরি হয়ে আসে এবং সেগুলোকে অ্যাসেম্বল করে কম্পিউটারটাকে তৈরি করা হয়। তাহলে অন্য দ্রব্য সেটাকে সংগ্রহ করে একটা নতুন জিনিস তৈরি করা হচ্ছে। এমন নয় যে সেই কাঁচামালটাকেই আমরা, মানে কোনো কাঁচামাল আনলাম সেটা থেকে আমরা নতুন জিনিস তৈরি করছি, এমন নয়। কোনো তৈরি করা জিনিস সেটাকে নিয়ে এসে পুনরায় অন্য কিছু দিয়ে অ্যাসেম্বল করে আমরা একটা নতুন জিনিস তৈরি করছি, সেটাকে বলে সংযোজন ভিত্তিক শিল্প। তো এরকম একটি শিল্প হলো কম্পিউটার, বললাম অটোমোবাইল শিল্প এর একটা বড় উদাহরণ, ঠিক আছে, অটোমোবাইল শিল্প। কোয়েশ্চেন নাম্বার 7, এশিয়ার মধ্যে কোন শহর প্রথম কম্পিউটার ব্যবহার শুরু করে? এবং খুবই মানে প্রাউডলি কলকাতাতে। এশিয়ার মধ্যে সব থেকে, মানে প্রাউডলি বলছি, এশিয়ার মধ্যে সব থেকে প্রথম কম্পিউটার ব্যবহার শুরু হয় আমাদের কলকাতা শহরে। কোয়েশ্চেন নাম্বার 8, ভূ সমলয় উপগ্রহের কক্ষপথকে কি বলে? এর আনসার হবে জিও সিঙ্ক্রোনাস কক্ষপথ। ভূ সমলয় উপগ্রহের কক্ষপথকে বলা হয় জিও সিঙ্ক্রোনাস কক্ষপথ। তাহলে আশা করি তোমরা কোয়েশ্চেনের আনসারগুলো বুঝতে পেরেছো। এগুলো প্র্যাকটিস করো বাড়িতে। আর যারা আগের ভিডিওটা দেখোনি তাড়াতাড়ি গিয়ে দেখে নাও। আর যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, প্রচুর শেয়ার করো বন্ধুদের সাথে, যারা তোমার বন্ধু মাধ্যমিক দেবে, শেয়ার করো এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, তাহলে অনেক ভালো ভালো ভিডিও আমি আনতে পারবো।